প্রথম নয়। বাংলায় যে অরাজকতা, যে পরিস্থিতি চলছে দীর্ঘদিন ধরে তৃণমূল সরকারের আমলে, এটা নতুন কিছু নয়। কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে একটা ঐতিহাসিক কালো দিন, যেটা পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী কোনোদিন দেখেনি, যে যুব ভারতীতে এই ধরনের একটা বিশৃঙ্খলার সৃষ্টি, যেভাবে অরাজকতার সৃষ্টি হয়েছিল, সেটা কোনো অবস্থাতেই কাম্য নয়। তো এটা সম্ভব একমাত্র যেহেতু তোলামূল সরকার, তৃণমূল সরকারের পরিচালনায় ছিল। মেসিকে নিয়ে আসবার পর, অর্থাৎ যিনি পৃথিবীর মানে যে জায়গায় রয়েছেন ফুটবলের জগতে, সেই তাকে ঘিরে যে উন্মাদনা ছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে, প্রচুর টাকা দিয়ে সবাই টিকিট কিনে সেখানে অপেক্ষা করছিল তাকে একটু দর্শন করবার জন্যে। কিন্তু তৃণমূলের যারা নেতৃত্ব, যারা এটা পরিচালনা করেছেন, সেই নেতৃত্বরাই তাকে এমনভাবে আঁকড়ে ধরে রেখেছেন, সাধারণ জনগণ তাকে দেখাতো বা মানে মানে কোনো রকম দৃষ্টিতেই নিয়ে আসতে পারেনি। যার ফলশ্রুতিতে কিন্তু যুব ভারতীতে কোটি কোটি টাকার একটা ক্ষতি কিন্তু আমাদের হয়ে গেল। শুধু টাকার ক্ষতি নয়, এটা একটা ইতিহাসে একটা কালো দিন হয়ে থাকলো যুব ভারতীর কাছে। আপনার 20 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী এই তায়েরপুরের মাটিতে পা রাখছেন। দল কতটা চাঙ্গা হবে বলে মনে করেন 26-এর আগে? দল অবশ্যই চাঙ্গা পরিস্থিতিতে আছে। 26-এ দল ক্ষমতায় আসবার জন্য সমস্ত ধরনের রণকৌশল তৈরি হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন নির্বাচনের প্রাককালে, অর্থাৎ নির্বাচনী প্রস্তুতি কিন্তু বাংলায় শুরু হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির যে রণকৌশল, সেটা শুরু হয়ে গেছে। তার যে সংকল্প যাত্রা, পরিবর্তন সংকল্প যাত্রার শুভ সূচনা করতেই আগামী 20 তারিখ তাহিরপুরের পূর্ণভূমিতে, নদিয়ার পূর্ণভূমি তাহিরপুরে আসছেন সেই সংকল্প সভা করতে, পরিবর্তন সভা। গত 2019 সালে একবার ঠিক এই মাঠেই মোদিজি এসেছিলেন। এসে অত্র এলাকায় যে ঝড় তুলেছিলেন, এখান থেকেই কিন্তু সেই লোকসভা ভোটের দামামা বেঁধেছিল এবং আমরা সে বছর 18টি সিট জয়লাভ করেছিলাম। এবারে 26-এ দল ক্ষমতায় আসছে নিশ্চিত। তার শুভ সূচনা তাহিরপুরের পূর্ণভূমি থেকেই, মোদিজির মুখ থেকেই আমরা শুনব। কি মনে করছেন প্রধানমন্ত্রীর মুখ থেকে এবার কি বার্তা পেতে চলেছেন দলের উপলক্ষে, বা যারা আগামী দিনের বিধায়ক হবে বা তাদের জন্য কি বার্তা পেতে চলেছেন? বার্তা একটাই, মানুষের জন্য কাজ করতে হবে, বাংলাকে নতুন করে সাজাতে হবে। বাংলার যা পরিস্থিতি হয়ে গেছে, বাংলার ঐতিহ্য নষ্ট হয়ে গেছে। আগামী দিনে, বিগত দিনে বাংলায় সবাই সমস্ত ইয়েকে, ভারতবর্ষকে পথ দেখাতো, কিন্তু সেই বাংলা এখন বিপর্যয়ের মুখে, বাংলা এখন ধ্বংসের মুখে। বাংলায় যে মুনি ঋষি বা যাদের জন্ম ছিল, তারা সেই জন্ম এবং তাদের যে ইয়েটা, সেটা ব্যর্থ হয়ে গেছে এই সরকারের আমলে। সেটাকে আবার পুনরুদ্ধার করতে হবে। যারা টিকিট পাবে, যারা আগামী দিনে বিধায়ক হিসাবে এই বাংলায় বিধানসভায় যাবে, তাদের একটাই বার্তা, বাংলাকে নতুন করে সাজাতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, বাংলা যেন আবার সেই ঋত গৌরব ফিরে পায়। আপনার কথার সূত্র ধরেই বলি, বাংলার ঋষিমুনিদের তো প্রধানমন্ত্রী ঠিক মতন চেনেনই না। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উনি বঙ্কিমদা বলে ফেলেছেন সংসদে দাঁড়িয়ে। কি বলবেন এটা নিয়ে? মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মানুষ, তিনি কিন্তু ভগবান নয়। আমরা তাকে ভগবান হিসাবে ভগবানের আসনে বসিয়ে রেখেছি, কিন্তু তিনি কিন্তু একজন মানুষ। মানুষ মাত্রই ভুল হতে পারে। আপনারা বিগত দিনে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর, যশস্বী প্রধানমন্ত্রী, এরকম ভুল কিন্তু আপনারা বিগত দিনে পাননি। সঙ্গে সঙ্গে ভুলটা হবার সঙ্গে সঙ্গেই কিন্তু তিনি আবার সেটা শুধরে নিয়েছেন এবং আন্তরিকভাবে শুধরে নিয়েছেন। অতএব এটা নিয়ে আমার মনে হয়, এটা নিয়ে বেশি কালচার হবার কোনো প্রয়োজন মনে হয় না। আচ্ছা দাদা, সল্টলেকে স্টেডিয়াম যা হয়েছে, ওনারা বলছেন বিজেপি চড়িয়েছে, কিছু গেরুয়া বস্ত্র নিয়েছিলেন ওনারা, জল চড়েছেন। এটা নিয়ে কি বলবেন? ওখানে দেখা গেছে অশোক দিনদাকেও দেখা গেছে। ওখানে শুধু টিকিট করে, সারা পশ্চিমবঙ্গ থেকে কিন্তু টিকিট করে লোকে মেসিকে দেখতে গেছে। ওখানে কিন্তু শুধু বিজেপির লোকের যে অবাধ প্রবেশ ছিল সেটা কিন্তু নয়। ওখানে বিজেপির জনসভা ছিল না যে ওখানে শুধু বিজেপির লোক ছিল। ওখানে সাধারণ মানুষ ছিল। সাধারণ মানুষের ভিতরে আজকে সরকারের বিরুদ্ধে
জনরোষ তৈরি হয়েছে, অর্থাৎ জনরোষের ভিত্তিতেই কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটা বিজেপি করেনি, এটা ভুল কথা। আচ্ছা দাদা, ওইখানে শোনা যাচ্ছে যে 10 টাকা বোতল 200 টাকা পাওয়া যাচ্ছিল, এটা নিয়ে কি এটাও তো এটা যে যুব ভারতীর যে ম্যানেজমেন্ট বোর্ড, তারা তাদেরকে ঢোকার অনুমতি দিয়েছে। জলের বোতল ভিতরে বিক্রি করার অনুমতি নেই, তাদের কাছ থেকে বড় অ্যামাউন্ট নিয়ে তাদেরকে জল বিক্রি করার অনুমতি দিয়েছে। 10 টাকার জল 200 টাকায় বিক্রি না করলে তো ওই তুলামূলেদের তোলা দেওয়া যাবে না। আচ্ছা, এই মাঠে আপনার কত লোক জনসমাগম হতে পারে বলে মনে করছেন? এই মাঠে আমাদের 2 লাখের উপরে বেশি লোক হবে, এটা আমাদের একদম আনুমানিক আইডিয়া। মানে মোটামুটি মাঠে জায়গা দিতে পারবেন? যে না না, মাঠে জায়গা কেন, শুধু পুরো তাহেরপুর চত্বরেই ইয়ে তৈরি হবে, পুরো তাহেরপুর চত্বরেই একটা জনসমাগম তৈরি হবে। এবং বিগত 19 সালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার থেকে অনেক বেশি লোক হবে এবার। বিগত 19 সালেও কিন্তু একটা ইতিহাস তৈরি হয়েছিল লোকের। সিকিউরিটি কেমন অ্যারেঞ্জ করেছে? ভলেন্টিয়ার কেমন রয়েছে? সিকিউরিটি তো অবশ্যই প্রশাসনিকভাবে থাকবে, এবং আমাদের সাংগঠনিকভাবেও যথেষ্ট ভলেন্টিয়ার্সের ব্যবস্থা থাকছে। প্রথমত দর্শকবৃন্দকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। দেখুন, কিছুদিন আগে যে মেসি এসেছিলেন যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেটা একটা ঐতিহাসিক কালো দিন। কারণ যেভাবে ম্যানেজমেন্ট ইস্যু এবং বিশেষ করে মানুষের মধ্যে যে জনরোষ, কেননা একটা ফুটবল প্রেমী প্রচুর টাকা নষ্ট করে তারা এই জায়গায় এসছেন শুধুমাত্র তার স্বপ্নের খেলোয়াড়কে দেখবে বলে। মেসি ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেয়ার ইন ফুটবল গেম, তাই সেক্ষেত্রে তারা আসছেন দেখার জন্য, কিন্তু তারা দেখতে পারেননি। একটা জনরোষের মধ্যে সৃষ্টি হয়েছে, প্রচুর বিশৃঙ্খলা হয়েছে, অবশ্যই ঠিকই, এটা হওয়া উচিত ছিল না। এছাড়া ম্যানেজমেন্ট ইস্যু বলতে সেখানে দেখা যাচ্ছে পরবর্তীকালে স্টেডিয়ামের নিচে চাউমিন, প্রচুর মানে পপকর্ন ছড়াছড়ি রয়েছে ওখানে বস্তা বস্তা, এবং বিশেষ করে খাবার যেমন নষ্ট হয়েছে, তেমনভাবে যে বোতলগুলো কীভাবে ঢুকলো, জলের বোতলগুলো, পরবর্তীকালে দেখা যাচ্ছে যখন আমরা ভিডিও দেখছি যে বোতল ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছে প্রাঙ্গণে। এটা একটা খুব কালো দিন দেখা গেছে হিসাবে। আমার নাম শান্তনু। তো শুধু ম্যানেজমেন্টের নয়, এই যে যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অর্গানাইজ করেছিল মেসির ইভেন্টটা, তারা হায়দ্রাবাদেও আয়োজন করেছে, মুম্বাইতেও আয়োজন করেছে, আজকে দিল্লিতে চলছে। তো হায়দ্রাবাদে তো কোনো রকম বিশৃঙ্খলা হয়নি, মুম্বাইয়ে হয়নি, এমনকি দিল্লিতে হচ্ছে না, তাহলে পশ্চিমবঙ্গেই কেন? আসলে আমাদের বিষয়টা একটু ভালো করে খতিয়ে দেখতে হবে। আমি 2012 সাল থেকে কলকাতায় ডার্বি মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা হলে আমি যাতায়াত করি। আমাদের আজ পর্যন্ত যে সল্টলেক স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে একটা জলের বোতল নিয়ে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু আমরা দেখতে পেলাম যে মেসির ইভেন্ট উপলক্ষে কিভাবে বাইরে থেকে বড় বড় লাঠি, জলের বোতল, এমনকি হয়তো অনেক নেশাজাতীয় দ্রব্য নিয়েও তারা প্রবেশ করেছিল। তো এই গাফিলতিটা কার? শুধু তো ম্যানেজমেন্টের নয়, এগুলো দেখে পুলিশ এবং তৃণমূলের যারা নেতা, যারা তৃণমূলের কর্মী সমর্থক, তারা এমন ভাব করছিল মেসিকে নিয়ে, মানে যেন তার হারিয়ে যাওয়া কোনো ভাই এসছে বা তার আত্মীয় স্বজন বহু বছর পর বিদেশ থেকে এসছে, এরকম একটি তারা মানে দেখাচ্ছিল। যারা মেসি ভক্ত তারা কয়েক বছর অপেক্ষায় ছিল। 2011 সালে মেসি লাস্ট এসেছিল কলকাতায়, তারপরে 14টা বছর তারপরে এসছে। মানে মেসিকে নিয়ে একটা উন্মাদনা সকলের মধ্যে ছিল। আপনারা দেখেছেন যে অনেক বাচ্চা বাচ্চা ছেলে তারা পয়সায় জমিয়েছিল শুধুমাত্র মেসিকে দেখবে বলে। কিন্তু তারা কি দেখলো যে তৃণমূলের নেতা, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়কের স্ত্রী শুভশ্রী, আরো অনেক নেতার বাড়ির ড্রাইভার, কাজের লোক, কেউ পাচ্ছিল না মেসিকে ঘিরে ধরতে। তো স্বাভাবিকভাবে যে যারা মেসি ভক্ত ছিল তারা মেসিকে দেখতে না পেয়ে তাদের একটা জনরোষ, সেটা কিন্তু আছড়ে পড়েছে। তো শুধু ম্যানেজমেন্টের দোষ দিয়ে লাভ নেই। তৃণমূলের নেতারা যেভাবে হ্যাংলামি করেছে মেসিকে নিয়ে, স্বাভাবিকভাবে একটা জনরোষ তৈরি হয়েছে। এবং পাশাপাশি যেভাবে একটা সিন্ডিকেট এই মেসির ইভেন্টকে কেন্দ্র করে যেভাবে চলেছে স্টেডিয়ামের মধ্যে, আমি একটা ভিডিও দেখছিলাম যে ব্যক্তি জলের বোতল বিক্রি করবে 30 লাখ টাকা দিয়ে সে টেন্ডার নিয়েছে। তো টেন্ডারটা সে কার কাছ থেকে নিল? নিশ্চয়ই সরকার না হোক, যে ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশন যারা রয়েছে তাদের কাছ থেকে নিয়েছে। তো তাদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্বটা কার? সরকারের। স্বাভাবিকভাবে এটা শুধু ম্যানেজমেন্টের ব্যর্থতা না, এটা সরকারের ব্যর্থতা এবং চরম ব্যর্থতা। তো তৃণমূল তো আগেই ধরুন
শিক্ষা খেয়েছে, স্বাস্থ্য খেয়েছে, শিল্প তো খেয়েই নিয়েছে। বাদ বাকি যে ক্রীড়া নিয়ে আমরা বাংলা গৌরব, মানে আমরা গর্ববোধ করতাম বাংলার ক্রীড়া, বিশেষ করে ফুটবল নিয়ে। বলা হয় সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। সেই ফুটবলটাকে নিয়েও এরা কিন্তু একদম যাচ্ছে তাই অবস্থা করে দিল। দেশের সামনে, বিশ্বের সামনে আজকে একটা কালো দিন, সেটাই তৃণমূলের রাজত্বে আমরা দেখতে পেলাম। আপনার নামটা? আমার নাম অভিজিৎ বিশ্বাস।